নমস্কার। সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্প কল্প রহস্য। আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক H.G. ওয়েলসের লেখা দ্য ডায়মন্ড মেকার। গল্প পাঠে আমি তুনির, আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব, পর্ব পরিচালনায় আমি তুনির, পোস্টার ডিজাইন টিম গল্প কল্প রহস্য। ব্যবসার কারণে সেদিন রাতে আমার দেরি হয়ে গিয়েছিল। তাছাড়া সামান্য মাথা ব্যথাও করছিল। মোট কথা, কাজ করতেও ইচ্ছে করছিল না, আবার ফুর্তি করতেও যে যাব তেমন শারীরিক সামর্থ্যও ছিল না। তাই ঠিক করলাম নদীর ধারে বসে একটু বিশ্রাম করে নেই। নদীর ওপারে পিছলে পড়া রাতের আলোয় মাথাটা একটু ঠান্ডা করে নেই। মনে হচ্ছিল আলো যেন জলের ওপরে সাঁতরে বেড়াচ্ছে। বেশ গরম পড়েছে, কি বলেন? হঠাৎই আমার পাশ থেকে কেউ যেন কথা বলে উঠল। মাথা ঘুরিয়ে দেখলাম আমার পাশে বসা লোকটার পানসে মুখ, সমস্ত কোটটা অজস্র পিন দিয়ে আটকানো। ওর হাবে ভাবে এবং ওর বহিরঙ্গে ওর অত্যন্ত দীনদশা খুব সহজেই ফুটে উঠছে। বুঝতে পারলাম এর সঙ্গে কথা বললে আজ রাত্রিরে এর থাকা খাওয়ার ব্যবস্থা আমাকেই করতে হবে। আমি কৌতূহলের সঙ্গে লোকটাকে দেখছিলাম। লোকটার চোখে মুখে অত্যন্ত বুদ্ধিমত্তার ছাপ। মুখে বললাম, হ্যাঁ, বেশ গরম পড়েছে, তবে এখানে নদীর ধারে সেরকম নয়। লোকটা জলের দিকে তাকিয়ে বলল, তা ঠিক। এখানে এখন বেশ আরামদায়ক। লন্ডনের আশেপাশে এত শান্ত জায়গা সত্যিই বেশ ভালো লাগে। সারাদিন ব্যবসার ব্যস্ততার কাজে কাটানোর পর এরকম শান্ত জায়গা না পেলে কি হতো বলা ভারী মুশকিল। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় নাম, অর্থ, প্রতিপত্তি সব কিছুর মোহ ত্যাগ করি আর সামান্য একটা কোনো ব্যবসা শুরু করি। কিন্তু জানি উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করলে জীবনের বাকি দিনগুলো একদম শান্তিতে কাটাতে পারবো না। আমিও অবাক হয়ে ওর মুখের দিকে তাকালাম। ওর পোশাক ছিঁড়ে গেছে, গায়ে নোংরা, এক সপ্তাহ যেন ডাস্টবিনে কাটিয়ে উঠেছে, আর মুখে কত বড় বড় কথা। আমি হেসেই ফেলছিলাম প্রায়। লোকটা হয় পাগল, না হয় নিজের দারিদ্র্য নিয়ে রসিকতা করছে। আমি প্রায় উল্টো সুরে বললাম, উঁচু পদে খাটুনি আর দুশ্চিন্তা বেশি থাকলে কি হবে? নানা ধরনের সুযোগ সুবিধাও কিন্তু পাওয়া যায়। প্রভাব, প্রতিপত্তি, গরিবদের সাহায্য করার ক্ষমতা। কথাটা বলেই আমার খুব খারাপ লাগলো। হয়তো আমার ঠাট্টাটা ও বুঝতে পেরেছে। খুব সংযতভাবে লোকটা বলল, আমি মাঝে মাঝে নিজেকে ভুলে যাই। আপনি হয়তো ব্যাপারটা এখনো ঠিকঠাক বুঝতে পারছেন না। আমি জানি আমার ঘটনা বললে আপনিও বিশ্বাস করবেন না, তবে আপনাকে বলাটা বেশ নিরাপদ বলেই মনে হচ্ছে। আমার হাতে কিন্তু সত্যি বিশাল ব্যবসা আছে, বিশাল ব্যবসা। কিন্তু আমি বর্তমানে নানা অসুবিধার মধ্যে আছি। সত্যি বলতে কি, আমি হিরে তৈরি করতে পারি। আমি অত্যন্ত সহানুভূতির সঙ্গে বললাম, মনে হচ্ছে আপনার হাতে এখন কোনো চাকরি নেই। অসহ্য, আমার কথা কেউ বিশ্বাস করতে চায় না। অধৈর্যের সঙ্গে ও এইটুকু বলে ওর ছিন্ন বিচ্ছিন্ন কোর্টের ভিতর থেকে হাতড়ে একটা ছোট ব্যাগ বার করে আনলো। তার ভেতর থেকে
ও খয়েরি রঙের একটা নুড়ি পাথর বের করে আনলো। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, এটা কি জানেন? লন্ডনে সায়েন্সের ডিগ্রি নেওয়ার সময় আমার পদার্থবিদ্যা আর আকরিক বিজ্ঞানে সামান্য আগ্রহ ছিল। তাঁরই দৌলতে বুঝলাম পাথরটা অনেকটাই না কাটা কালচে হীরের মতো, তবে সাধারণ হীরের চেয়ে অবিশ্বাস্য রকমের বড়। অষ্টভুজ পাথরটা হাতে নিয়ে দেখলাম। পাথরটা প্রায় আমার বুড়ো আঙ্গুলের উপর দিকটার মতো। সত্যি সব থেকে মূল্যবান পাথরের মতো দেখতে। ছুরির ডগা দিয়ে পাথরটায় আঁচড় কাটার ব্যর্থ চেষ্টা করলাম। আমার ঘড়ির কাঁচে ওটা দিয়ে খুব সহজেই দাগ কেটে ফেললাম। অবাক হয়ে বললাম, হ্যাঁ, এটা তো অনেকটা হীরেরই মতো দেখতে, কিন্তু এত বড় হীরে আপনি কোথায় পেলেন? বললাম তো, আমি বানিয়েছি এটা। দিন, ওটা আমাকে এখন ফেরত দিন। ও তাড়াতাড়ি ফিসফিসিয়ে বলে উঠল, আমি এটা আপনাকে 100 পাউন্ডে বিক্রি করতে পারি, মাত্র 100 পাউন্ড। আমার ফের সন্দেহ হলো। হয়তো এটা অন্য কোনো শক্ত কিছুতে তৈরি। ঘটনাচক্রে আকারটাও অনেকটা হীরেরই মতো। আর সত্যিই যদি হীরে হয়, তাহলে ও এটা আমাকে সামান্য 100 পাউন্ডে বিক্রি করবে কেন? আমরা পরস্পরের চোখের দিকে তাকালাম। ওকে কিন্তু বিক্রির ব্যাপারে বেশ আগ্রহী মনে হলো, তবে সে আগ্রহে সততার ছাপও আছে। বিশ্বাস করলাম না হয় যে এটা একটা হীরে। আমি এতটাও বড়লোক নই যে একটা 100 পাউন্ডের হীরে গ্যাস লাইটের আলোয় একজন অচেনা ভিখারির কথায় বিশ্বাস করে কেনার মতন আর্থিক সামর্থ্য আমার আছে। সত্যি কথা বলতে কি, তার কথায় বিশ্বাস করে হীরে কেনার ভুল কেউ করবে না। তবু ভাবলাম, হয়তো এই হীরেটার সত্যিই দাম বহু হাজার পাউন্ড। আমি ওকে জিজ্ঞাসা করলাম, এটা কি করে পেলেন? বললাম তো, আমি বানিয়েছি। আমার মাথা ঘুরে গেল। আমি কৃত্রিম হীরের কথা পড়েছি, কিন্তু তা সত্যিই কি বানানো সম্ভব? আমার মনে হচ্ছে আপনি সম্ভবত এই ব্যাপারে কিছু জানেন। আমি আমার সম্বন্ধে আপনাকে একটু বলি, তারপর না হয় আপনি ঠিক করবেন এটা কিনবেন নাকি কিনবেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে ও ফের বলে উঠল, অবশ্য আমি জানি আপনি আমাকে বিশ্বাস করবেন না। হিরে, ওর সংযত গলায় শিক্ষিত লোকের আশ্বাস পেলাম। ফের বলে উঠল, কার্বনের সঙ্গে অপদ্রব্য মিশিয়ে চাপ প্রয়োগ করে হিরে তৈরি করা যায়। কার্বন এরকম কেলাসাকার ধারণ করে। পুরো চারকোলের জায়গায় ছোট ছোট হীরের টুকরো পাওয়া যায়। এটা রসায়নবিদরা জানে, কিন্তু ঠিক কি অপদ্রব্য লাগে বা ঠিক কি চাপে কার্বনকে গলিয়ে সব থেকে ভালো হিরে পাওয়া সম্ভব, তা এখনো জানা যায়নি। তাই রসায়নবিদরা যে হিরে তৈরি করতে পেরেছেন তা খুবই ছোট আর কালো রঙের। অলংকার হিসেবে তার কোনো মূল্যই নেই। আমি ওই সমস্যার অনুসন্ধানে সারা জীবনটা কাটিয়ে দিয়েছি। 17 বছর বয়সে এই কাজে হাত দিই, আর আজ আমার 32। মনে হয় ওই 15 বছরের সব চিন্তা ভাবনা উদ্যম আমি এই পিছনে ঠেলে দিয়েছি। কিন্তু এখন মনে হয় আমি তার মূল্য পেয়েছি। এই রহস্য ফাঁসনে হিরে একটা সামান্য কয়লার টুকরোর মতোই সাধারণ হয়ে উঠবে, কিন্তু তার আগেই যে কোটি কোটি টাকা এর থেকে আয় করে নেওয়া যেতে পারে, হ্যাঁ, আমি সেই আয় করতে চেয়েছি। আমার যখন 21 বছর বয়স, তখন আমার কাছে 1000 পাউন্ড ছিল। মনে হয়েছিল এ দিয়েই আমি আমার গবেষণার খরচ চালিয়ে নেব।
বার্লিনে আমি বছর দুয়েক এই বিষয়ে পড়াশোনাও করেছি, কিন্তু সমস্যা ছিল গবেষণার গোপনীয়তা নিয়ে। আমি যদি আমার এই গবেষণার কথা সবাইকে জানাতাম, তাহলে অনেক লোকই এই ধারণার বশবর্তী হয়ে গবেষণায় নেমে পড়ত। তবে সবার আগে আমি যে এই আবিষ্কার করতে পারবো সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না। অতটা প্রতিভা আমার নেই। আর লোকেদেরও জানতে দেওয়া উচিত নয় যে আমি কৃত্রিমভাবে এই হীরের স্তূপ বানাতে পারি, তাহলে হীরের দামও কমে যাবে। তাই আমি একাই কাজ করতাম। আমার একটা ছোট ল্যাবরেটরি ছিল, কিন্তু কিছুদিনেই আমার প্রায় সব টাকা শেষ হয়ে গেল। আমি বাধ্য হলাম কেন্টি শহরে এসে একটা ভাঙা আসবাবিন ঘরে পরীক্ষা চালাতে। মাদুর বেঁধে চারিদিকে যন্ত্রপাতির মধ্যে আমি শুতাম। টাকা জলের মতো বেরিয়ে গেল। বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছাড়া আমার আর কিছুই থাকলো না। ছাত্র পড়িয়ে যা সামান্য টাকা পেতাম তাতে কোনো ক্রমে আমার দিন চলতে লাগলো। তার মধ্যেই আমি আমার লক্ষ্যে ক্রমশ এগোতে থাকলাম। অপদ্রব্যের গঠন সংক্রান্ত সমস্যার সমাধানও বের করলাম। আমার তৈরি অপদ্রব্য আর কিছু কার্বন আকরিক বন্ধ বন্দুকের নলের মধ্যে রেখে বাকিটা জলে ভর্তি করে শক্ত করে স্থির করে দিলাম। তারপর তাপ দিয়ে প্রায় ওই প্রয়োজনীয় চাপে ওটাকে নিয়ে যেতে পেরেছিলাম। কিন্তু কিন্তু এ তো দারুণ বিপজ্জনক। হ্যাঁ, ভীষণ বিপজ্জনক। একদিন ওটা বাস্ট করলো। আমার জানলা আর নানান যন্ত্রপাতি ওতে চুরমার হয়ে গেল। কিন্তু আমি ওই ধ্বংসস্তূপের মধ্যে থেকে হীরের গুঁড়ো পেলাম। বেশ বুঝতে পারলাম দ্রবণের উপর উচ্চচাপ সৃষ্টি করে আমি কিলাসাকার গঠন তৈরি করতে পারবো। ডবরির প্যারিস ল্যাবরেটরিতে করা গবেষণার কথা আমার তখন খেয়াল হলো। ও বন্ধ স্টিল সিলিন্ডারে ডিনামাইট ফাটাতে সক্ষম হয়েছিল। কোনো ক্রমে সর্বশান্ত হয়ে ওরকম একটা স্টিল সিলিন্ডার আমি বানিয়েও ফেললাম। আমি আমার পরীক্ষামূলক দ্রবণকে স্টিল সিলিন্ডারে ঢুকিয়ে ফার্নেসে উত্তপ্ত করতে দিয়ে একদিন একটু হাঁটতে বেরিয়েছিলাম। যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। এবারে আমি না হেসে পারলাম না। আপনার কি মনে হয়েছিল পুরো বাড়ি উড়ে যেতে পারে? ওই জায়গায় আর কেউ ছিল না? নিচের তলায় ভিখারি গোছের একটা মাতাল লেখক থাকতো। ওপরে থাকতো দুই ফুলওয়ালি। হয়তো খানিকটা না ভেবেই কাজটা করে ফেলেছিলাম, কিন্তু আমি যখন বাড়ি ফিরে এলাম তখন দেখলাম সব ঠিক আছে, একদম আগের মতো। কোথাও কোনো ভূমিকম্প হয়নি, কোথাও কোনো বিস্ফোরণ ঘটেনি। জানো নিশ্চয়ই কেলাসায়নে সময়টা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যত সময় রাখবে তত বড় আকারের কেলাস পাবে। তা আমি ওই পুরো যন্ত্রটাকে ঠান্ডা হতে 2 বছর সময় দিয়েছিলাম, যাতে ওটা আস্তে আস্তে ঠান্ডা হয়। এই 2 বছরে ঘরের ভাড়া দিতে দিতে আর গবেষণার কাজ চালাতে চালাতে আমি প্রায় সর্বশান্ত হয়ে গেলাম। এর মাঝে আমি কাগজ বিক্রি করেছি, ঘোড়া টেনে বেরিয়েছি, এমনকি রাস্তায় নেমে ভিক্ষে পর্যন্ত করেছি। এই কয়েক খণ্ড হীরের জন্য কত কিছু যে আমি করেছি। অবশেষে 3 সপ্তাহ আগে আমি সিলিন্ডারটা খুলে ফেললাম। তখনও এত গরম যে ওটাতে আমার হাত পুড়ে গেল। হাতুড়ি আর ছেনি দিয়ে ওই জ্বলন্ত লাভা সরিয়ে দেখি তার মধ্যে 3টে বড় আর 5টা ছোট ছোট হীরে। মেঝের উপর বসে আছি, ঠিক এমন সময় দরজা খুলে আমার প্রতিবেশী প্রবেশ করলো। সেই লেখক। ও পুরো মত্ত অবস্থায় ছিল। ওর কথা থেকে জানলাম ও সেদিন সকালেই আমার সব কথা, গবেষণার কথা পুলিশকে জানিয়ে দিয়েছে। বুঝলাম আমি ফাঁদে পড়ে গেছি। পুলিশ এলে আমাকে সব কথা জানাতে হবে,
আমার সব গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। হয় আমাকে দেশদ্রোহীর মতো পালিয়ে থাকতে হবে, তা না হলে আমাকে ধরে জেলে পড়বে। আমি উত্তেজিত হয়ে ওই লোকটাকে প্রচন্ড মারধর করলাম। তারপরে হীরের টুকরোগুলো সঙ্গে করে নিয়ে সোজা রাস্তায় বেরিয়ে এলাম। সান্ধ্য কাগজে দেখলাম আমার আস্তানাকে কেন্টিস শহরের বোমের ফ্যাক্টরি বলে ঘোষণা করা হয়েছে। এখন আমি এগুলোর আকর্ষণেই বলো আর টাকার টানেই বলো, এই জিনিসগুলোকে সঙ্গে করে নিয়ে ঘুরছি। আমি এগুলোকে নিয়ে অনেক বড় বড় জহুরির কাছে গিয়েছি, ওরা আমাকে অপেক্ষা করতে বলে চলে গেছে। সবাই তারপর পুলিশকে ডাকতে খবর দিয়েছে। সমস্ত জায়গা থেকেই তাই আমি পালিয়ে আসতে বাধ্য হই। বুঝতে পারি সবাই আমাকে চোর বলে সন্দেহ করছে। আমার কাছে 1000 পাউন্ডের হিরে, অথচ আজ আমার সামান্য থাকা খাওয়ার অবস্থাও নেই। গত 3 সপ্তাহ যেখানেই গেছি সব জায়গাতেই একই অবস্থা। কেউ আমাকে বিশ্বাস করে না, সবাই চোর ভাবে। ভাগ্যের কি পরিহাস ভাবুন, আমি আমি হয়তো এই দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী, সেই কিনা। যাই হোক, আপনি প্রথম যে আমার কথা বিশ্বাস করেছেন। টানা এতগুলো কথা বলে ও আমার দিকে তাকালো। আমি বললাম, দেখুন, আমি এখন হিরে কেনার মতো পাগলামি করতে পারি না, আর আমি এতটাও সামর্থ্যবান নই যে পকেটে করে 100 পাউন্ড নিয়ে ঘুরব। আমি আপনার কাহিনীকে বিশ্বাস করি। আপনি বরং এক কাজ করুন, কাল সকালে আমার অফিসে আসুন। আপনিও নিশ্চয়ই আমাকে চোর ভাবছেন। আমি গেলেই আপনার ফাঁদে পড়ব। আপনি নিশ্চয়ই সব কথা পুলিশকে জানাবেন। না, দেখুন, যে কোনো কারণেই হোক আমি আপনাকে ঠিক চোর বলে মনে করি না। আপনি বরং আপনার সুবিধা মতো যে কোনো সময় আসুন। এই নিন, এটা আমার কার্ড, এটা রাখুন। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। ও কার্ড নিয়ে মাথা নাড়িয়ে বলল, আমি আপনার ঋণ অবশ্যই একদিন না একদিন শোধ করে দেব। এই হীরের আসল যে কত দাম তা আপনি কল্পনাই করতে পারবেন না। শুধু আমার একটাই অনুরোধ, আপনি এই খবর গোপন রাখবেন আর আমার পিছন পিছন আসবেন না। এই বলে রাস্তা পার হয়ে লোকটা অন্ধকারে মিলিয়ে গেল। সেই আমাদের শেষ দেখা। এরপরে আমার সঙ্গে ওর আরো 2বার যোগাযোগ হয়েছিল। একটা চিঠি এসেছিল ওর দেওয়ার ঠিকানায় ড্রাফট পাঠাতে বলে। আমি পাঠাইনি। ও আরো একবার আমার অফিসে এসেছিল। আমি তখন অফিসে ছিলাম না। আমার কাজের মেয়েটির বর্ণনায় বুঝেছিলাম ও আরো রোগা হয়ে গেছে। ছেঁড়া পোশাকে এসেছিল আর টিবি রোগীর মতো খকখক করে কাশছিল। অদ্ভুত ব্যাপার হলো, ও কোনো খবর রেখে যায়নি। আর তারপরে ওর সঙ্গে আর আমার কখনো যোগাযোগ হয়নি। কে জানে, ও সত্যিই হয়তো হিরে তৈরি করেছিল, কিংবা হয়তো ও এক প্রতিভাবান পাগল, বা পাথরের কোনো চোরাকারবারি ছাড়া আর কিছুই নয়। সে যাকগে, খুব সম্ভবত ও আজ আর বেঁচে নেই। চারিদিকে দামি হিরে ছড়িয়ে রেখে ও হয়তো মারা গেছে, বা এখনো হয়তো তৈরি হিরেগুলো বিক্রির চেষ্টা করে যাচ্ছে। তবে আমার মাঝে মাঝেই মনে হয় আমি ওই হীরের টুকরোগুলোর জন্য অন্তত 100 পাউন্ড দেওয়ার ঝুঁকিটা নিতেই পারতাম। আপনারা এতক্ষণ শুনছিলেন গল্প কল্প রহস্যে H.G. ওয়েলসের লেখা দ্য ডায়মন্ড মেকার। গল্প পাঠে ও পর্ব পরিচালনায় আমি তুনির। আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব। প্রচ্ছদ পরিকল্পনা টিম গল্প কল্প রহস্য। আগামী সপ্তাহে আরো একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে। মনে রাখবেন, গল্প এখানে অল্প নয়।